আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। আজকে রয়েছে ৬৩তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তে বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে স্তম্ভিত ফিরল। আবিরের অচ্ছল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আত্মতায় মেঘের দু চোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দু হাতে মেঘের দু গালে হাত রেখে নীরের দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনামাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই হবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করল আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়ছে। আবির তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের ঘাড়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10 মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল হবি কবে? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেও আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্বেচ্ছায় নিজেকে নিজে আহত করছিস, তাহলে এই আবিরকে আর পাবি না, চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেঘি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি, সেই অনলে ঘি নাই ডাললেন। আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুহাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল, এজন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে।
মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন। হয়তো। মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথা এলিয়ে মিনমিন করে বলল, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্ণ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দী করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দী করে নিজেকে কষ্ট দেস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানবীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে পুপ্পির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস। হোক রাত 2টা কিংবা দুপুর 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি। যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সে স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সব সময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশের বানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে, চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়োতে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভেতরের টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শ মেঘকে নাজেহাল করে তুলছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না, সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে, খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভিতরে ভিতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে। আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফায় মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জলজল করা চাঁদের পানে ছেয়ে আছে, আর আবিরের নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যেই ছাদের অবস্থান, সেই ছাদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জহির করতে বাধ্য হচ্ছে। বেসামাল দশার কত সময় পেরিয়েছে, সেদিকে কারোর হুঁশ নেই। আবিরের আত্মতায় একসময় মেঘ আবিরের কোলে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনই মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করব তোকে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘোরে আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে আছে।
সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুমে থেকে আশপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতে দেখল ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আগবাজ না ভেবে বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে ব্যালকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাইরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে, সদ্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না। আচমকা আবারও ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানভীর, মিম সহ নিচের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাজে ব্যস্ত, মোজাম্মেল খানরা অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেঘ মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামল। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল, সেই সোফার সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের ড্রেসটা ঠিকমতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, তার উপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখ পড়ে টেবিলের উপর একটা চিরকুটে ছোট করে লেখা, ভোরের স্বপ্নের মতো সত্যি হয়ে ফিরব কোনো এক অবসন্ন অপরাহ্নে। অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। ওয়ারড্রব থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে থপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গতরাতে আবিরের এত করে বোঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় আসছে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতে মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মাত্র উঠেছিস? ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখে হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচে থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরে মেঘকে দেখতে আসছে। মেঘ তখনও পুপিয়ে পুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না, কখনো বেশি কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনও বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নারূপে প্রতিনিয়ত বুক ঘুরে বেরিয়ে আসছে। ব্যালকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দু চোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি যে ঝড় মেঘের মনের উপর দিয়ে চলছে, তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছে মেসেজ করে জানিয়েছে। গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকাল দিকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউ কল রিসিভ করছে না। এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর অজানা ভয় কাজ করছে। আগবাজ না ভেবে কল দিল আলী আহমদ খানের নাম্বারে। আলী আহমদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কখন পৌঁছালে? সব কিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ, কিন্তু বাসায় কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন? কার কি হয়েছে? আলী আহমদ খান উদাস ভঙ্গিতে বললেন,
গতকাল রাত থেকে মেঘমামনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখনও হাসপাতালেই। অভিশঙ্কায় আবিরের আঁখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকম কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি, ঘুমাচ্ছে। তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভেতরের ক্রোধ আবিরের তামাটে চেহারা স্পষ্ট ভেসে উঠছে। 3বারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা 2 ভাই বোন কী শুরু করছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ঢোক গেলে ভীতু গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় তোর নেই? এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলেছে? আবির ক্রোধে ফুঁসে উঠল, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয়? খুব ভালো বলছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ, তুমি মাথাটা ঠান্ডা করো। বোনের শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে। মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করা এমনটা হয়েছে। ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না। তবে, আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, তোরা 2 ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, তারপরও তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচ্ছুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত, আর আমার অভিসম্পাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপ্রকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশসম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনও অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছেকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানভীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে বোগা, এগুলো হরহামেশা হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বারবারই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তানভীর রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আতলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিয়া খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে থেকেই মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলেছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিক মতো পৌঁছেছে? তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে।
মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তাভাবনার সাথে তানভীরের চিন্তাভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু করেই নিঃশব্দে হাসল। এক সায়ান্নে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরে আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। 1 সেকেন্ডের জন্য পলক ফেলতেও বেমালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসহন করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনও দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হদিস ছিল না মেঘের। আজ সন্ধ্যের আগে আগে বিছানা থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্য উদয়, না দেখেছে সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরে হালিমা খান রুমে আসছেন। ওনার খানিক বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদী কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমদ খান টুকিটাকি কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিয়া খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানভীর দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়ে যাচ্ছে। তাদের একের পর এক আহ্লাদী কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজরে দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, ওরা এমন কেমন বুঝে না, ওরা আসল কারণ খোঁজে না। প্রজাপতি ডানা ছুলো বিরহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চিনে না। মেঘের দু চোখ ছলছল করছে। চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কাঁদছিস কেন? মেঘ 2 আঙ্গুলে চোখের পাশের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই, কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানভীর একটু পরপর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেঘের পাশে বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদৃষ্ট অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয় তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে বাধা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরে মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতেই ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজল, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্র মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না, ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদুস্বরে বলল, সব কিছু গুছাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখের নীরের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেঘে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। 1 বার 2 বার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি।
আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলেছে। এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ, মেঘ আস্তে করে বলল। ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতে রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেয়েকে দেখতে বাসায় আসছে। মূলত তামিম মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানভীর আগে থেকে বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান ও মালিয়া খান দুজনেই ঘুমে। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। চা নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? আসো। তানভীরের হাতে নাস্তা দেখে মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখল। আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে শুধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দুচোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানভীর ভ্রুকুচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যাও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আম্মু বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানভীর মুখের উপর জবাব দিল, জানি। বলে তানভীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কি না তাই ভাবছে। তানভীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো না। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি। মাথা দুলিয়ে মেকি স্বরে বলল, নুডলস আর চাটাই কোনো রকম করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল, কিন্তু উনি কথা বলেননি। বন্যা তপ্ত স্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেজন্যই রাগ করে কথা বলছেন না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবু ওনার পেছনে পেছনে ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবু তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বোঝাবো? মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত সংখ্যা ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কী দিছে ওইগুলা খাইছো? নাও এগুলো খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দেই। হালিমা খান প্রখর তপ্ত স্বরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল।
সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধেবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আমার এই গল্পগুলো শুনো কিন্তু এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা কি ঠিক করে নিয়েছো যে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না? আমি কিন্তু রাগ করব তাহলে তোমাদের সাথে। বাই দ্য ওয়ে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, এবং এই গল্পগুলো যদি তোমার ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।